আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অ্যাচিভের লঞ্চিং লাইভে, অ্যাচিভের ওয়েব অ্যাপের ভার্সিটি ব্যাচের ওয়েব অ্যাপের লঞ্চিং লাইভে তোমাদেরকে স্বাগতম। তো তোমরা অলরেডি আজকে অনেকে পরীক্ষা দিছো, ভার্সিটি ব্যাচে অ্যাচিভের এক্সাম স্টার্ট হয়ে গেছে এবং অলরেডি কিন্তু রেজাল্টও কিন্তু পেয়ে গেছো। কিভাবে রেজাল্ট দেখবা, কিভাবে তুমি সেন্ট্রাল মেরিট দেখবা, ব্রাঞ্চ মেরিট কত হয়েছে সেটা দেখবা, এবং আমাদের একটা যুগান্তকারী ফিচার আছে এখানে এই ওয়েব অ্যাপটাতে, সেটা কিভাবে ব্যবহার করবা সেই জিনিসগুলো নিয়ে এখন লাইভটা আমরা করতেছি। তো তোমরা অলরেডি এসএমএস এর মাধ্যমে কিন্তু অ্যাচিভের ভার্সিটির ওয়েব অ্যাপের লিঙ্কটা পেয়ে গেছো। যারা পাও নাই, কোনো সমস্যার কারণ নাই, আমরা এই পোস্টের ক্যাপশনেও দিয়ে দিব এই লাইভটা শেষ হলে, এবং তোমাদের কমেন্ট সেকশন এই গ্রুপে চাইলেও তুমি পেয়ে যাবা, আর এসএমএসও তোমাদের আছে। তো তোমরা যদি এই অ্যাচিভের ওয়েব অ্যাপটার মধ্যে আসো, দেখো আমরা কিন্তু চলে আসছি, আমরা আসছি হচ্ছে অলরেডি একটা লগ ইন করা পেজ দিয়ে চলে আসছি, যেখানে এহসান ওর আইডিতে আমরা ঢুকছি। হ্যাঁ, আমি জানি না কাজী এহসান দেখতেছে কিনা। তো তোমরা যখন তোমাদের রোল নাম্বার দিবা, মানে তোমরা অলরেডি অ্যাচিভের একটা রোল নাম্বার পাইছো, সেটা দিয়েই পরীক্ষা দিছো আজকে। তো এই রোল নাম্বারটা যখন দিবা তখনই কিন্তু তোমাদের এরকম ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এই যে কাজী এহসানের ড্যাশবোর্ডটার মধ্যে আসার পরেই তোমাকে ওয়েলকাম করবে। এখানে হোম আছে, রুটিন আছে, আরও অনেকগুলো জিনিস আছে। তুমি একটু নিচে যদি আসো, এই যে আজকে যা এক্সামগুলো দিলা সেটা হচ্ছে ডেইলি এক্সাম, রাইট? এছাড়া উইকলিও হবে তোমাদের, তোমরা জানো। ডেইলি এক্সামের সলভ যদি তুমি চাও এখানে যাবা, উইকলি এক্সামের সলভ যদি চাও তুমি এখানে যাবা। এবং তোমরা এই যে অ্যাচিভে ভর্তি হয়েছো, অ্যাচিভে কিন্তু শুধু ডেইলি উইকলিও না, শেষে বিভিন্ন ইউনিভার্সিটির মানবন্টনে একদম ওই ইউনিভার্সিটির হুবহু মতন করে আমরা কিন্তু ফাইনাল মডেল টেস্ট নিব। ফাইনাল মডেল টেস্টটা কিন্তু তোমাদের সাথে এই প্যাকেজেই আসতেছে, ওটা কিন্তু আলাদা করে কিনতে হবে না। তোমরা খুবই লাকি আমি বলবো, কারণ তোমরা অলরেডি অ্যাচিভের একদম মেইন ব্যাচটাতে ভর্তি হওয়ার মাধ্যমে সবগুলো জিনিসই অ্যাট এ টাইম পেয়ে যাচ্ছ। যারা ফাইনাল মডেল টেস্টে ভর্তি হবে তাদের জন্য কিন্তু 4-5 হাজার এরকম একটা টাকা দিয়ে ভর্তি হতে হবে। মানে এটা অ্যাকচুয়ালি লস আর কি, যদি আমি ভ্যালু ফর মানি চিন্তা করি। তোমরা যেটা কিনছো সেটা সবচেয়ে ভ্যালু ফর মানি। তো যাই হোক, তো এখানে ফাইনাল মডেল টেস্টটা যখন হবে এই ডেইলি উইকলিগুলোর পরে শেষের দিক দিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি সেন্ট্রিক অনেকগুলো ফাইনাল মডেল টেস্ট হবে, সেই ফাইনাল মডেল টেস্টগুলো সলভগুলো এখানে পাবা। তো আজকের এক্সামে চলে আসি। আজকের এক্সামটা ছিল তোমাদের ডেইলি এক্সাম। ধরো ডেইলি এক্সাম তুমি আজকে যেটা দিছো সেইটার মধ্যে তুমি গেলা, যাবার পরে এখন তো দুইটা সাবজেক্টের হইলো, ম্যাট্রিক্স নির্ণায়ক, ম্যাট্রিক্স এবং রাসায়নিক পরিবর্তন, ম্যাথ এবং কেমিস্ট্রি, এই দুইটা সাবজেক্ট হওয়া ছাড়াও আর সামনে যখন আরও অনেক অনেক এক্সাম হবে তখন খুঁজে পাইতে কষ্ট না? তো তখন তুমি আলাদাভাবে ওই সাবজেক্টগুলো চুজ করে নিতে পারো। তুমি ধরো সাপোজ শুধু ম্যাথেরটা দেখতে চাচ্ছ, শুধু ম্যাথেরটা তখন আসবে, সার্চ দিলে শুধু ম্যাথেরটা আসবে। কোন পেপার দেখছো এটা সার্চ করে নিতে পারবা। এখন আমরা সবগুলোই আপাতত রেখে দিচ্ছি, সবগুলোই দেখাচ্ছি, ঠিক আছে? যখন অনেক জমে যাবে তখন এরকম ফিল্টার করার অপশনটাও থাকবে। তো যাই হোক, সো ধরো ম্যাট্রিক্সে আজকে যে এক্সামটা দিলা, আজকে তো বুধবার গেল, তো বুধবারের যে এক্সামটা দিলা সেই লেখা থাকবে এখানে, বারটা লেখা থাকবে কোন বারের এক্সাম। কারণ তোমরা অনেকে শনি সম্বুধ ব্যাচের আসো, অনেকে রবি মঙ্গল বৃহস্পতি ব্যাচের আসো। তোমাদের জন্য ভালো দিক হচ্ছে অ্যাচিভের জন্য এটা, যে শনি সম্বুধ ব্যাচের ছেলেমেয়েরাও চাইলে রবি মঙ্গল বৃহস্পতি ব্যাচের কী কী পরীক্ষা হয়েছে, কী কী সলভ ক্লাস হয়েছে সেগুলো দেখতে পারবে, এবং রবি মঙ্গল বৃহস্পতি ব্যাচের ছেলেমেয়েরা শনি সম্বুধ ব্যাচের জিনিসটাও দেখতে পারবে। সবার জন্যই কিন্তু এটা ওপেন, ঠিক আছে? তো ধরো এই যে বুধবারে যে ম্যাট্রিক্স এক্সামটা হইলো, সেই ম্যাট্রিক্স এক্সামের ভেতরে আমি যাই, গেলে এই যে কাজী এহসান যে ছেলেটা আছে, ও 27 মার্কস পাইছে আজকের এক্সামে। ও 27টাই অ্যান্সার করছে, ও ভুল উত্তর করে নেই। তার মানে ওর অ্যাকুরেসি 100%। এটাই কিন্তু আসলে চাই। আমি জানি না আজকের এক্সামে তোমাদের রেজাল্ট কি, তোমাদের অনেকেরই হয়তো এটা কম আছে, তবে কম থাকলেও হতাশ হওয়ার কিছু নাই। তোমাদের টার্গেট থাকবে অ্যাকুরেসিটা যেন বাড়ে। এই অ্যাকুরেসি ডাটাটা কিন্তু অনেকেই ম্যানুয়ালি ট্র্যাক করতে পারে না। অ্যাচিভের সবচেয়ে বড় এক্সামের, আমি যদি বলি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এক্সাম শেষে রেজাল্ট অ্যানালাইসিসটা। এটা হচ্ছে সবচেয়ে মানে মানে সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং কাজে লাগবে তোমাদের। কারণ কি, আমরা, তোমরা হয়তো জেনে থাকবে, আমরা যখন লাস্টের দিকে গাইডলাইন দিই, তোমাদের সিনিয়র ভাই আপনাদের জিজ্ঞেস করলে পারবো, দুইটা শব্দ বেশি ইউজ করি, স্পিড অ্যান্ড অ্যাকুরেসি। একটা অ্যাডমিশন টেস্টে ভালো করে কারা, যার স্পিড আছে এবং অ্যাকুরেসি আছে। স্পিড বলতে তো বোঝোই কত দ্রুত অ্যান্সার করতে পারে, যেটা অ্যাচিভে এক্সাম টু এক্সাম তুমি কিন্তু সময়, মানে প্রথম এক্সামে ধরো কয়টা অ্যান্সার করতে পারলা, টাইম শেষ, পর এক্সামে একটা করে বাড়াবা, এরকম করে লাস্টের এক্সামগুলোতে প্রতিদিন যদি এক্সাম অ্যাটেন্ড করো, লাস্টের এক্সামগুলো দেখো তোমার স্পিড অনেক বেড়ে গেছে। স্পিড বাড়ানোর একটাই উপায়, এক্সাম দিতে থাকা। এক্সাম না দিতে থাকলে কখনো স্পিড বাড়বে না। ওইটা তোমরা অর্জন করে দিবে এক্সাম টু এক্সাম। আর অ্যাকুরেসিটা, এটা মাপে না অনেকে। অনেকে হয়তো বলে না যে অনেক ভালো এক্সাম দিছি কিন্তু রেজাল্ট খারাপ। তো এই জিনিসটা আসলে হয় অ্যাকুরেসির অভাবের কারণে। আর এই অ্যাকুরেসিটাই মাইপে দিচ্ছি আমরা তোমাদেরকে, সো দ্যাট তুমি তোমার অ্যাকুরেসি নিয়ে কাজ করতে পারো। যেমন ওর কাজ করার কিছু নাই, কিন্তু সচরাচর অ্যাভারেজ স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয়, এই অ্যাকুরেসিটা থাকে অনেক কম, অনেকগুলো অ্যান্সার করে আসে কিন্তু মার্কস পায় না, অনেক নেগেটিভ মার্কস থাকে। তোমরা জানো মেইন এক্সাম নেগেটিভ।
তো এই অ্যাকুরেসিটা তোমাকে আমরা মেপে দিব। এটা হচ্ছে তুমি যতগুলো অ্যান্সার করছো তার মধ্যে কারেক্ট করছো কতটুকু, এইটার শতকরা মান, অর্থাৎ এইটার রেশিওটা। তো তোমার টার্গেট থাকবে এই অ্যাকুরেসির মানটা যেন যত বাড়ানো যায়, এবং এই অ্যাকুরেসি আগের এক্সামের সাপেক্ষে পরের এক্সামে কত সেটাও কিন্তু তুমি করতে পারবা। তো এই কাজী এহসান ছেলেটা অনেক ভালো স্টুডেন্ট বোঝা যাচ্ছে। ব্রাঞ্চ মেরিট তার 1, সেন্ট্রাল মেরিট তার 15, মানে সারা বাংলাদেশের সকল অ্যাচিভের স্টুডেন্টসদের মধ্যে হচ্ছে 15তম হয়েছে। আচ্ছা, এরপরে এই এক্সামটা তো দিলাম, এখন এক্সামে স্বাভাবিক কিছু ভুল করতে পারো, কিছু জায়গা মনে হইতে পারে এটা একটু বুঝাই দিলে কেউ ভালো হইতো। অনেকগুলো জায়গায় আমরা হয়তো এক্সাম দিই, কিন্তু এক্সামের সলিউশনটা একটা টপার কিভাবে করে, একটা টপার কিভাবে অ্যাপ্রোচ নেয়, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। হয়তো তুমিও একটা ম্যাথ পারো, যে একজন টপার সেও একটা ম্যাথ পারে, দুইজনই পারে, কিন্তু পার্থক্য হইলো ওর অ্যাপ্রোচটা অনেক সুন্দর এবং অনেক ছোট, অনেক অল্প সময় সে করে ফেলতে পারে। তো এই জায়গাটায় একটা ঘাটতি থাকে স্টুডেন্টসের, এবং এইটাকে দূর করার জন্যই প্রতিটা এক্সামের নিচেই তুমি দেখতে পারবা ওই এক্সামে টপারদের অ্যাপ্রোচ আসলে কেমন হয় এবং কিভাবে তারা সলভ করে। মানে তাকে যদি পরীক্ষাটা দিতে দেওয়া হইতো তাহলে কিভাবে সে সলভ করতো। তোমরা ভাইয়াদের ক্লাস করো, এটা কিন্তু করার ক্লাস না, মানে এটা তোমার পাঠ্য সিলেবাস না, এটা হচ্ছে অ্যাপ্রোচ শেখার ক্লাস। মানে কিভাবে সে অ্যাপ্রোচ নেয়, সে আগে কী ভাবলো এই প্রশ্নটা দেখে, এই প্রশ্নটা দেখে সে আগে কোন কলমটা চালাইলো বা কিভাবে চালাইলো, এইটা শেখাটাই হচ্ছে কাজ। তো ধরো তুমি কোনো একটা প্রবলেম মনে করতেছো যে আমি একটু বেশি ডিটেল করে ফেলছি, বা আমার এটা মনে হয় যে আর একটু শর্টকাটে করা যায় কিনা, তুমি ঠিক ওই প্রবলেমটাতে চলে যাবা, ওই প্রবলেমের সলিউশনটা তুমি দেখে ফেলতে পারবা। তো আমাদের এখানে একদম মনোনীত সেরা সেরা ভাইয়া আপুরা আছেন যারা হচ্ছে এই ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে রাখছে। প্রতিদিনের এক্সামের সলভের উপরে ক্লাস থাকবে, ভালো কথা। তো এরপরে আসি নিচে, এই সলভ ক্লাসগুলো কিন্তু আমি বললাম স্পেশাল। আমাদের ক্লাস আর এই ক্লাসের মধ্যে পার্থক্য কি, আমরা হচ্ছে ভাঙায় বুঝাই, ওইটা হচ্ছে পড়ানোর ক্লাস, ওইটা হচ্ছে সিলেবাস, আর এটা হচ্ছে অ্যাপ্রোচ শেখার ক্লাস। ঠিক আছে, পার্থক্যটা কিন্তু বুঝিও। এরপরে আসি, ধরো তোমার দরকার যে আমি শুধু সলভটা দেখতে চাই, সলভটা কেমন ছিল, তো ভিউ সলভ শিট এটা যদি দাও তাহলে তুমি সলভ শিটটা পেয়ে যাবা। সলভ শিটটার ক্ষেত্রে বলে রাখি ভাইয়া, এইটা অনেকে একটা ভুল করে, মেজর মিস্টেক, মানে কমন মিস্টেক একটা অ্যাডমিশন স্টুডেন্টদের মধ্যে। অনেকে এটাকে প্রিন্ট আউট করে মুখস্থ বইয়ের মতন পড়া শুরু করে। আমার পরামর্শ কখনোই হবে না যে পরীক্ষার সলভ শিট মুখস্থ করা। আমরা এই প্রশ্নটাই পরীক্ষায় আসবে এই গ্যারেন্টি কিন্তু দিচ্ছি না। আমরা এই প্রশ্নের অনুরূপ আসতে পারে, এই প্রশ্নের ধরনটা বা অ্যাপ্রোচটা তুমি যেন শেখো, এইটাই হচ্ছে উদ্দেশ্য এক্সাম দেওয়ার। হ্যাঁ, অনেক এক্সাম দেওয়ার উদ্দেশ্য ভাবে যে কমন পাওয়া, কমন তুমি পাবা না ভাইয়া, কমন পাওয়াটা অনেক টাফ। লাক ভালো থাকলে হয়তো 1-2টা পেয়ে যেতে পারো, কিন্তু কমন না পাইলেও যেগুলো আনকমন সেগুলোও তুমি পারবা, এইভাবে তৈরি করাটাই কিন্তু অ্যাচিভ বা আমাদের ওভারঅল উদ্দেশ্য। তো এখন এখানে যে সলভগুলো থাকবে এগুলো আমরা দিছি বইয়ের ভাষায়, যেন তুমি ডিটেলসে জিনিসটা বুঝতে পারো। মানে তোমার ধরো একটা জিনিস একটু ডিটেলসে কেউ যদি বুঝাই দিত, মানে বইয়ে নর্মালি যেভাবে লেখা পড়েই যে বোঝা যায়, সেই পার্টটা হচ্ছে এটা তাহলে কি করবো, এটার কাজটা কি, এটার কাজটা হচ্ছে যেই জিনিসগুলো পারলাম না সেই জিনিসগুলো এখানে দেখবো না, আগে আরেকবার ভাববো, বাসায় যেয়ে আরেকবার ভাববো, খাতা কলম নিয়ে বসবো, কেন পারি না, এটা কি ভুল ছিল একটু চিন্তা করবো, একবার মাথা খাটাবা পারো নাই, 2বার মাথা খাটাবা পারো নাই, তারপরে তুমি এটাতে আসবা। অনেকে এই ভুলটা করে যে পারলাম না সাথে সাথে উত্তর দেখে ফেলে, গাইড খুলে খুলে সাথে সাথে উত্তর দেখে ফেলে। এইটার ফলে যে জিনিসটা হয়, ওই প্রশ্নটা আরেকবার আসলেও তুমি আরেকবার পারবা না। তুমি যদি ওই প্রশ্নটা নিয়ে মাথার চুল না ছিল, আক্ষরিকভাবে না, মানে ভাবার্থে, ধরো তুমি যদি একটু চিন্তা ভাবনা না করো, তাহলে তুমি ওই প্রশ্নটা দেখবা যে একটা সময় পরে আবার ভুলে গেছো। যেই প্রশ্নটা নিয়ে মানুষ একটু ভাবে, আফসোস বোধ করে কেন পারি নাই, তারপরে সে যখন এটা সলভ দেখে তখন যখন আফসোস করে, ইস এতটুকু করলেই তো হয়ে যেত, তারপরে সে ওই সলভটা নিজের খাতায় যখন ভুলের বা পাপের প্রাশ্চিত্য হিসাবে লিখে রাখে। আমি একটা সবসময় বলি, ভুলের খাতা বানাবা, যা যা ভুল করছো এক্সামে সেগুলো একটা স্পেসিফিক একটা আলাদা খাতায় নোট করা থাকবে, ভুলের খাতা ওইটা। যেই মুহূর্তে তুমি ভুলের খাতায় লেখার মতন নতুন কোনো জিনিস পাচ্ছ না, সেই মুহূর্তে তুমি মনে করবা তুমি অ্যাডমিশন টেস্ট যেটাই দাও চান্স পাচ্ছ। এটা কিন্তু একদম ক্লিয়ার কাট কথা। সিমটম কেমনে বুঝবো আমি চান্স পাওয়ার মতন এখন চান্স পাবো, সিমটম হলো এটা, ভুলের খাতায় লেখার নতুন করে কিছু নাই, যা ভুল হওয়ার ছিল সব হয়ে গেছে। তো এই ভুলের খাতাটা বানাবা কি, যেগুলো পারি নাই চিন্তা করব কেন পারি নাই, বা আরেকটু চিন্তা করলে পারবো কিনা, এরপরেও পারি নাই, তারপরে এই সলভে আসবো, তারপরে আফসোস করবো কিছুক্ষণ, তারপরে লিখবো, ভুলের খাতাটা তৈরি করব। ওইটা জীবনও আর ভুলবা না। তুমি একটা পারা জিনিসও হয়তো একটা সময় ভুলে যাবা, কিন্তু ভুল যেটা করছো জীবনে, এইভাবে এই স্ট্র্যাটেজি অবলম্বন করে কেউ যদি ভুলের খাতাটা তৈরি করো, সে আর জীবনেও ভুলবা না। আমরা চাইলে এটা প্রিন্ট আউট ভার্সন দিতে পারতাম, আমরা ইচ্ছা করে দিইনি, কারণ আমরা এটাকে পাঠ্য বই বানাইতে চাই না। পাঠ্য শুধুমাত্র তোমরা বই পাইছো না অলরেডি,
8টা বই, ওই 8টা বইই পাঠ্য, এর বাইরে আমরা কোনো কিছুই পাঠ্য হিসাবে বলতেছি না। আমাদের ক্লাস এবং ওই 8টা বই, এর বাইরে আর কিছুই পাঠ্য না। বাকি যেই জিনিসগুলো আছে এগুলো হচ্ছে চর্চার জন্য। আর চর্চার জন্য জিনিসগুলো যদি শুয়ে বসে পড়া শুরু করো, এটা সবচেয়ে বড় ভুল হবে। মনে হবে অনেক পড়ছি, কিন্তু আসলে এটার কোনো কার্যকর কিছু হয় নাই। ঠিক আছে, এটা মাথায় রাখিও। এরপরে তুমি ডাউনলোড সলভ শিট, এটা যদি তুমি চাও তোমার মোবাইলের স্টোরেজে রেখে দিতে পারো, কিন্তু বারবার বলি এটা কিন্তু বসে 1-2 দিন লাগায় বা 1 ঘন্টা 2 ঘন্টা লাগায় মুখস্থ করার জিনিস না। আচ্ছা, এখন যেই ভাইয়াটা ক্লাস নিল, ওই ভাইয়ার হাতের লেখা কয়েকটা ব্যাপার থাকে, টাইপিং করে আমরা দিছি সলভটা, ওই ভাইয়ের হাতের লেখা দিয়ে সলভেরও একটা আলাদা তাৎপর্য আছে, আলাদা গুরুত্ব আছে। কারণ অতটুকু পরিমাণই তুমি হয়তো পরীক্ষা হলে রাফ করবা, অতটুকু পরিমাণই হয়তো তুমি লিখবা, চিন্তা করবা। হ্যাঁ, এটা হচ্ছে সলভটা কি, আর এটা হচ্ছে চিন্তাটা কি। ভিউ লেকচার শিট যখন আমি দিলাম, এটা হচ্ছে চিন্তাটা কি, মানে একটা প্রশ্নে এই যে চিন্তাটা কি, মানে কতটুকু লিখে অ্যাকচুয়ালি নর্মালি ঢাবিতে চান্সপ্রাপ্ত ভাইয়া পুরা, সেই ততটুকু পরিমাণই আসলে এই জায়গায়। তো এটাতে তুমি একটা আইডিয়া পেয়ে যাবা আসলে আমার কতটুকু রাফ করা উচিত। অনেকে এমন বোকামি করে অ্যাডমিশন টাইমে আইসে যে দেয়া আছে আমরা জানি, এগুলো লেখা করে। ভাই, এগুলোর ভিত্তিতে কোনো নাম্বার নাই তো তোমার, তুমি জাস্ট যতটুকু দরকার ততটুকুই লিখবে। কারণ তুমি যা পারো সেটাই কিন্তু লিখে সময় শেষ হয়ে যাবে, মানে এত সময় কম থাকে অ্যাডমিশন টেস্টগুলোতে। সো এইটা হচ্ছে ঠিক কতটুকু তুমি পরীক্ষার খাতায় বা কতটুকু আসলে লেখা উচিত। অনেকে এই ডিটেলস, মানে অনেকে আছে যে মাথায় 1-2টা লাইন করতে পারে না, তাদের জন্য এই জিনিসটা একটা ইনস্ট্রাকশনের মতন, যে তোমার মাথায়ও 1-2টা লাইন করতে পারতে হবে। টপাররা কীভাবে মাথায় 1-2টা লাইন করে সেই জিনিসটা এখানে দেওয়া। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একটা শুধু একটা ডেইলি এক্সামের কি কি ম্যাটেরিয়ালস দিচ্ছি, সেই ম্যাটেরিয়ালসগুলো আছে গেল। এরপর একটা মজার ইন্টারেস্টিং জিনিস আছে মাই প্রোগ্রেস রিপোর্ট নামে। তোমাদের তো আজকে একটা এক্সাম হয়েছে, তো একটা এক্সামের জন্য মাই প্রোগ্রেস রিপোর্টটা এখন এই জায়গায় আসবে না, কারণ এটা হচ্ছে আগের পরীক্ষার সাপেক্ষে পরের পরীক্ষায় তোমার তুলনা। ইঞ্জিনিয়ারিং ব্যাচ অলরেডি অনেক দিন হয়ে গেছে, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাচের একটা প্রোগ্রেস রিপোর্ট দেখাই, যেটা ভার্সিটি ব্যাচেও তোমাদের যখন অনেকগুলো এক্সাম হয়ে যাবে তখন এই মাইগ্রি প্রোগ্রেস রিপোর্টে ক্লিক করলে তুমি সেম জিনিসই পাবা। তো আমি ইঞ্জিনিয়ারিং ব্যাচে একটা ছেলের প্রোগ্রেস রিপোর্ট দেখি, তো মাই প্রোগ্রেস রিপোর্ট সে যখন গেলাম ওই অংশটাতে, ধরো তোমাদের অনেকগুলো যেমন ইঞ্জিনিয়ারিং 4টা এক্সাম হয়ে গেছে, তো দেখো ভেক্টর চ্যাপ্টার ওয়াইজ এক্সাম রবি মঙ্গল বৃহস্পতি ব্যাচের ছেলেটা, সে 38.75 পাইছে। মানে তার প্রিভিয়াস এক্সামগুলোর ট্র্যাক রেকর্ড, শুধু ট্র্যাক রেকর্ডগুলো এমনিই যে দিছি তা না, সে আগেরটার সাথে পরেরটা যেন গ্রাফিক্যালি কম্পেয়ার করতে পারে সেটাও এখানে দেয়া আছে। ধরো এই যে এই ছেলেটার কথা দেখো, এই ছেলেটা প্রথম এক্সামে পাইছে 38.75, পরের এক্সামে 27। এখন এখান থেকে সে কয়েকটা জিনিস অ্যানালাইসিস করতে পারে। সেটা হচ্ছে প্রথম এক্সামটা কী ছিল, প্রথম এক্সামটা ছিল ফিজিক্স ভেক্টর, তারপর একটা গুণগত রসায়ন, তার মানে তার কেমিস্ট্রিতে একটু ঘাটতি আছে, ফিজিক্সে বা ফিজিক্সেও স্পেসিফিকলি বললে ভেক্টরে তার একটু ভালো প্রিপারেশন আছে, এটা ঘাটতি আছে, এটাতে একটু পড়তে হবে। এইভাবে ডেইলি এক্সাম মানে চ্যাপ্টার ওয়াইজ এক্সামে সে কিন্তু বুঝে যাচ্ছে যে তার আসলে কোন কোন জায়গায় স্ট্রেংথ, কোন কোন জায়গায় উইকনেস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ লাস্ট মুহূর্তে রিভিশনের পরিমাণ বাড়াই দিতে হয় উইকনেসগুলোতে। ঠিক আছে, তো এই অ্যানালাইসিসটা এবং সে অ্যাকুরেসিটা, ফিজিক্সে তার অ্যাকুরেসি মানে ফিজিক্স বলতে ভেক্টরে তার অ্যাকুরেসি ভালো আছে, বাট কেমিস্ট্রিতে কম। তারপরে যদি আমি দেখি ম্যাথটাতে আরেকটু কম, স্ট্রেট লাইনে আরেকটু কম, আবার ফিজিক্সেরই নিউটনীয় বলবিদ্যা এই চ্যাপ্টারটা মনে হয় সেই বাদ দিছিল বা স্কিপ করছিল, বা একটু ঘাটতি আছে নলেজে বা একটু প্রিপারেশনে ঘাটতি আছে, যে কারণে ফিজিক্সের সাপেক্ষে দেখো এইটা অনেক কমে গেছে। এইভাবে সে বিভিন্ন চ্যাপ্টার ভিত্তিকভাবে তার অবস্থানটা কোথায় সেই জিনিসটা কিন্তু সে জানিয়ে যেতে পারে। সেই জিনিসটা সে অ্যাকুরেসির পয়েন্ট অফ ভিউতেও জানতে পারবে, মার্কসের পয়েন্ট অফ ভিউতে জানতে পারবে। সব সময় টার্গেট থাকবে এই গ্রাফ যেন এর মতো নিম্নমুখী না হয়, সবসময় যেন ঊর্ধ্বমুখী হয়। আগের এক্সাম চেয়ে পরের এক্সাম যেন একটু হলেও ভালো হয়। হ্যাঁ, তোমার কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারে দুর্বলতা থাকতে পারে, সেই কারণে নাইমে যেতে পারে, ওর যেমন নেমে গেছে, কিন্তু তোমার টার্গেট থাকবে এটা নাইমে গেছে, তার মানে পরের বার যখন কোনো সময় কোনো জায়গায় এক্সামটা দিব আমার যেন এটা এই ডাটার চেয়ে উঠে। তো আমাদের টার্গেট হচ্ছে তোমাদের এখানে যেন ধনাত্মক ঢাল থাকে সব সময়, এইটা হচ্ছে গোল। মার্কস প্রথমে অনেক কম থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা যেন ওঠে, গ্রাফটা যেন ওপরে ওঠে, অ্যাকুরেসির পয়েন্ট অফ ভিউতেও মার্কসের পয়েন্ট অফ ভিউতে। এইটা অ্যাটলিস্ট ফাইনাল মডেল টেস্টে যখন যাবা তখন যেন এই জিনিসটা রেডি করতে পারো। এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সবসময় বিভিন্ন ব্রাঞ্চে যখন গেছি একটা কথাই তোমাদেরকে বলছি, যে ভাইয়ার ক্ষেত্রেও একটা গল্প ছিল। আমি যখন প্রথম মডেল টেস্টে দিই, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের প্রথম মডেল টেস্টে আমাদের সময় 60টা রিটেন অ্যান্সার করতে হতো। ওই 60টা রিটেনের মধ্যে আমি মাত্র 33টা বা 34টার মতন দিতে পারি, এরপরে টাইম শেষ।
বাকি 26টা আমি দেখতেও পারি না এই প্রশ্ন, খুবই আফসোস লাগতেছিল যে ইস এত কয়েকটা পারা জিনিসও পারলাম না। টানা এরকম 16টা মডেল টেস্ট দিই, 16টা, ওইটা প্রথম ছিল 16টা, 16তম মডেল টেস্টে একটু 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 করে ইমপ্রুভ করছিলাম নিজেকে, একটু একটু ইমপ্রুভ করে 16তম মডেল টেস্টে যে আমি 54টার মতন অ্যান্সার করতে পারি। তো এই যে এইটা আমার একটা হিউজ কনফিডেন্স বুস্ট করছিল যে না আমিও পারবো, তার মানে বুয়েট অ্যাডমিশন টেস্টে আমিও পারবো, আমি যেহেতু নিজেকে লেভেল আপ করতে পারছি। তো অ্যাচিভে এক্সাম দেওয়ার কারণ কি, অ্যাচিভটা খোলার কারণ কি, অ্যাচিভ না খুললেও তো আমরা চলতে পারতাম, এসএস তো ভালো করতেছিল সব কিছুই। অ্যাচিভ খোলার কারণ তোমাদের কনফিডেন্স বুস্ট করা। আমাদের যেটা মনে হচ্ছিল অনলাইনে স্টুডেন্টসরা নিজের সাথে নিজে পড়ে, তো অনেক ক্ষেত্রেই ডিপ্রেশনের শিকার হয় অনলাইনে স্টুডেন্টসরা পড়ার সময়। এইটা দূর করার একটা উপায়, একটা ওষুধ হলো অ্যাচিভ। যেন অ্যাচিভে আমরা দেখবা, তোমরা খেয়াল করে দেখবা, আমরাই অনলাইনে এক্সাম যখন নিতাম অনেক কঠিন প্রশ্ন এক্সাম নিতাম, একটু স্ট্যান্ডার্ড অ্যাভাব স্ট্যান্ডার্ড এক্সাম কোশ্চেন অ্যান্সার পরীক্ষা নিতে হইতো ভাইয়া, বাধ্য। কেন? কারণ অনলাইনে যদি একটু সহজ প্রশ্ন করি, তোমরা বই তো দেখে লেখো অনেকে, তো সেই কারণে সবাই 100তে 100, সবাই 100% পেয়ে যায়, যেটা তোমার এক্সামের ফেয়ারনেসটা নিয়েই প্রশ্ন উঠতো। কিন্তু অ্যাচিভে তো সেই সুযোগ নাই, আমরা পরিদর্শন করতে যাই, আমাদের যারা ট্রেনিং প্রাপ্ত পরিদর্শক আছে তারা থাকে। সো অ্যাচিভ একদম ফেয়ার এক্সাম হয়। ফেয়ার এক্সাম হওয়াতে আমরা একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন, হুবহু যেই রকম টাইপের কোশ্চেন তুমি অ্যাকচুয়াল অ্যাডমিশন টেস্টে পাবা, সেই টাইপের কোশ্চেনগুলো এখানে সেট করা হয়েছে। তাহলে সুবিধাটা হইলো যে তুমি একদম হোম গ্রাউন্ড যেন তোমার ক্রিয়েট হয়, মানে বুয়ে ঢাবি এই টাইপের জায়গাগুলো তুমি যখন এক্সাম দিবা, তোমার জন্য মনে হয় একটা হোম গ্রাউন্ডে পরীক্ষা দিচ্ছ, মানে তুমি এই মাঠেই প্র্যাকটিস করছো, এই টাইপের বলের এগেনস্টেই প্র্যাকটিস করছো, এই টাইপের কোশ্চেনের এগেনস্টেই প্র্যাকটিস করছো। অ্যান্ড একটা দুইটা পরীক্ষা না, এরকম 3-4 মাস তোমরা প্র্যাকটিস করছো। তো অ্যাচিভটা তৈরি করার উদ্দেশ্যই এটা তোমাদের সাথে মেইন এক্সামের একটা অভ্যাস তৈরি করা এক, আর দ্বিতীয়ত টাইম টু টাইম কনফিডেন্সটা যেন পারে। তো তোমরা কখনোই একটা ভুল করবে না যে এক্সামে অ্যাটেন্ড না করার মতন বড় ভুল কখনোই করবে না। যাই প্রিপারেশন থাকুক, যতটুকুই থাকুক, এই এক্সামগুলোর প্রতিটার রেজাল্ট কিন্তু অ্যানালাইসিস হচ্ছে। তুমি যদি একটা এক্সাম না দাও, এই ডাটাটা কি হবে, এই ডাটাটা আসবে, আসবে না, না আসতে তোমার কিন্তু ওই ট্র্যাক থেকে ছিটকে গেলা। তো অ্যাচিভের এক্সাম আর কিছু হোক না হোক, উল্টায় গেলেও পৃথিবী, তোমার যে এক্সামটা দিয়ে দেওয়া উচিত। কারণ এইটা তোমার ওভারঅল এই 4 মাস অ্যাডমিশন পিরিয়ডের একটা ট্র্যাক রিপোর্ট তোমাকে তৈরি করে দিবে। এই ট্র্যাক রিপোর্টটা তৈরি করা থাকলে তুমি মেইন এক্সামেও বুঝবা তোমার স্ট্রেংথ এটা, এটা আগে অ্যাটেম্প নিয়ে শেষ করা উচিত, আমার উইকনেস এটা, আমি এটা একটু পরে ধরি। এইটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এই নিজেকে নিজে যে যত ভালোভাবে চেনে অ্যাডমিশন সিজনে, তার ভালো করার সুযোগ বা সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অনেকে মানে কঠিনের পেছনে সময় দিয়ে সহজটাকে পারে না। তো অ্যাচিভ আমরা এই মডেলেই তৈরি করছি যেন স্টুডেন্টসের কনফিডেন্সগুলো বুস্ট হয়। তো আমার তরফ থেকে আমি মোটামুটি সব কিছুই বললাম, এখন সাকিবের কাছে যাবো, সাকিব যদি কিছু বল। আচ্ছা, কয়েকটা প্রশ্ন আসছে, অপর ভাই তো সব কিছু ডিটেলসে বলছেই, আর আমি প্রশ্নগুলোর উত্তর দিই। প্রথম প্রশ্নটা আসছে হচ্ছে, ভাইয়া আজকে ঢাকায় অনেক বৃষ্টি ছিল বা বিভিন্ন জেলায় অনেক বৃষ্টি ছিল, অনেকে এক্সাম দিতে পারি নাই শনি সোম বুধের ব্যাচে, সো আগামীকালকে এক্সাম দিতে পারবো কিনা? হ্যাঁ, আগামীকাল তুমি এক্সাম দিয়ে এসো ব্রাঞ্চে, ইনশাল্লাহ। ব্রাঞ্চ ম্যানেজার ভাইকে রিকোয়েস্ট করলেই আমাদের নির্দেশনা দেওয়া আছে, কেউ যদি অ্যাক্সিডেন্টলি মিস করে সে যেন দিতে পারে। বাট তুমি যদি আজকে দিয়ে থাকো, কালকে কিন্তু তোমার রেজাল্ট আসবে না, এটা একটু মাথায় রেখো। একটা গেল। সেকেন্ড প্রশ্নটা ছিল হচ্ছে, ভাই সেকেন্ড টাইমারদের নিয়ে কিছু বলেন, সেকেন্ড টাইমারদের রেজাল্টটা কীভাবে প্রিপেয়ার করতেছেন। সো সেকেন্ড টাইমারদের নিয়ে যদি বলতে চাই, তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা আজকে ভার্সিটি এক্সামটা আলাদা আলাদা নিছি। আমরা কিন্তু চাইলে কেমিস্ট্রি আর হচ্ছে আমাদের যে ম্যাথ পরীক্ষা হয়েছে, আমরা কিন্তু একটা প্রশ্নেই পরীক্ষা নিতে পারতাম, আমাদের জন্য আরও সেভিয়ার হইতো। দেখা গেছে একটা ওএমআরে এক্সাম নিয়ে নিতে পারতাম। বাট সেকেন্ড টাইমারদের কথা মাথায় রেখেই তোমরা যেন আলাদা লিডার বোর্ড পাও, আলাদা সব কিছু পাও, এই কারণেই কিন্তু আমরা আলাদা আলাদা করছি। সো আমরা যদি একটু হোমে যাই, সো একটু খেয়াল করো, ডেইলি এক্সামে যাবা, তো যে ম্যাথ অ্যাটেম্প করছো, ধরো তুমি শুধু ম্যাথ অ্যাটেম্প করছো, তাহলে সারা বাংলাদেশে ম্যাথে তোমার লিডার বোর্ড কি? বা তুমি কেমিস্ট্রিতে শুধু অ্যাটেম্প করছো, ধরো হচ্ছে কেমিস্ট্রির জন্য কিন্তু আলাদা লিডার বোর্ড। দেখো এই ছেলেটা কেমিস্ট্রিতে কিন্তু ওর সেন্ট্রাল মেরিট 216, ব্রাঞ্চ মেরিট 11, মানে ওর কেমিস্ট্রিতে দুর্বলতা আছে। বাট ওর ক্ষেত্রে যদি যাই আমি, ও হচ্ছে ম্যাথে, খেয়াল করো যারটা দেখাচ্ছি, ম্যাথে কিন্তু ও 27 পাইছে, মানে ম্যাথে ওর স্ট্রং পয়েন্ট, এবং ম্যাথে ওর ব্রাঞ্চ মেরিট 1, সেন্ট্রাল মেরিট 15। সো দুইটা এক্সামের জন্য আলাদা আলাদা সেন্ট্রাল মেরিট, ব্রাঞ্চ মেরিট থাকবে। সো এই হচ্ছে সেকেন্ড টাইমারদের, তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। ইভেন কি তোমরা হচ্ছে, আমরা যারা ফার্স্ট টাইমার আছে ওদের তো উইকলি এক্সাম, যেটা এমসিকিউ প্লাস রিটেন বোথ স্ট্যান্ডার্ডেই নিব। আর তোমরা তো শুধু উইকলি এক্সামে হয়তো বা এমসিকিউ অ্যাটেন্ড করবা। সো এমসিকিউর সারা বাংলাদেশে লিডার বোর্ডটাও তুমি দেখতে পারবা।
সো এটা নিয়ে টেন্সড হওয়ার বা এটা নিয়ে আপসেট হওয়ার কোনো কারণ নেই। এটা গেল হচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি হচ্ছে আরেকটা প্রশ্ন অনেক আসতেছিল, ভাইয়া সেকেন্ড পেপার বইগুলো ভার্সিটি ব্যাচে আমরা পাই নাই বা কোনো ব্রাঞ্চ পাইছে কিনা। সো কোনো ব্রাঞ্চই পাই নাই। সেকেন্ড পেপার বইগুলো আমাদের প্রেস থেকে আসবেই শনিবার। আমরা যা লাস্ট নিউজ পাইছি সবগুলো বই প্রেস থেকে শনিবার আসবে। সো দেন শনিবারই আমরা চেষ্টা করব কুরিয়ার করে দেওয়া সারা বাংলাদেশে। তো কুরিয়ার করলে 2 থেকে 3 দিন বিভিন্ন জেলায় সময় লাগে। দেখা গেছে বরিশালে আগে যায়, চিটাগাঙে হয়তো বা 1 দিন লাগে, রংপুরে 2 দিন লাগে কুরিয়ার যেতে, রাজশাহীতে 2 দিন লাগে। সো ডিস্টেন্স অনুযায়ী, ঢাকা থেকে ডিস্টেন্স অনুযায়ী এটা কুরিয়ার হয়ে যায়। সো আশা করা যায় যে মঙ্গলবারের মধ্যেই সবার হাতে বই থাকবে ইনশাল্লাহ। এইটুকু আমরা তোমাদের মোটামুটি একটা আশা দিতে পারি। মঙ্গলবারটা সর্বোচ্চ গেলে বুধবার হবে, এর দেরিতে না। এই গেল বইয়ের পোর্শন। আরেকটা পোর্শন হচ্ছে অনেকেই প্রশ্ন করছো ভাইয়া হচ্ছে ওই আমাদের সলভ ক্লাস বা হচ্ছে দেখা গেছে যে ডাউট সলভার ভাইয়া থাকবে কিনা ভার্সিটি ব্যাচে। সো প্রত্যেক শুক্রবার, আমি আবারও বলতেছি, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মেডিকেল যারাই দেখতেছো কিনা, তো প্রত্যেক শুক্রবার তোমাদের জন্য সকাল 10টা থেকে 6টা পর্যন্ত একজন ভাইয়া ব্রাঞ্চে বসে থাকবে। ঠিক আছে, আমরা প্রাথমিকভাবে এমন ভাইয়াদেরই পাঠাচ্ছি যারা হচ্ছে 3টাতেই চান্স পাইছে, অর্থাৎ বুয়েটেও চান্স পাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, মেডিকেলেও চান্স পাইছে। সো এরকম ভাইয়াদের আমরা অনেক ব্রাঞ্চে পাঠাচ্ছি, বা অন্তত 2টাই চান্স পাইছে এইভাবে পাঠাচ্ছি। সো ওই ভাইয়ারা কিন্তু সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকে, এবং আমরা দেখা গেছে হচ্ছে ভাইয়াদের স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে পাঠাচ্ছি, অ্যান্ড স্পেশাল ট্রেনিং দেওয়া থাকে ভাইয়াদের, যে হচ্ছে তোমাদের কি কি প্রবলেম সলভ করবে। তোমাদের ওই সারা উইকের যে কোনো প্রবলেম প্রায়োরিটি পাবে। ধরো এই উইকে তুমি কি কি প্রবলেম ফেস করছো, সেই প্রবলেমগুলো সলভ করে নিবা। হয়তো পারে তোমার কোনো প্রবলেম নাই, বাট তুমি একটু মানসিকভাবে মানে আশাহত, বা হচ্ছে তোমার একটু যদি একটা পাবলিকিয়ান ভাই কীভাবে পড়ালেখা করছে বা তার লাইফ স্টাইলটা সম্বন্ধে যদি একটু জানতে চাও, বা তার থেকে একটা মোটিভেশন নিতে চাও, বা তুমি একটা সমস্যায় আছো, আমাদের সাথে হয়তো বা এইজ গ্যাপ হয়ে গেছে, শেয়ার করতে পারতেছো না, বাট ওই ভাইয়ের সাথে কিন্তু এইজ গ্যাপ কম। সো ইজিলি শেয়ার করে তুমি কিন্তু সমাধানগুলো নিয়ে নিতে পারবা। সো এই জিনিসগুলোর জন্য আমরা কিন্তু প্রাইভেট কেয়ারের ব্যবস্থা করছি তোমাদের জন্য। সো এটা একটু তোমরা করো। আমি দেখছি কিছু জেলা থেকে অভিযোগ আসছে, যেমন বরিশাল, কুষ্টিয়া, ময়মনসিংহ, তারপরে হচ্ছে রংপুর, এইসব জায়গায় কিন্তু এই সপ্তাহে অনেকেই যাও নাই। ঠিক আছে, সো এরকম যদি না যেতে থাকে তাহলে আমাদের এটা কি করতে হবে, অনলাইন ভার্সন করে ফেলতে হবে, কারণ একটা ভাইয়ারে নিয়ে সারাদিন বসায় রেখে তো লাভ নেই। সো তোমাদের একটু কষ্ট হইলেও তোমরা যাও, যে কয়টা ডাউট সলভ হয় বা একটা ডাউট হইলেও গিয়ে একটু সলভ করে আইসো। ঠিক আছে, সো এই ছিল আজকের ইয়েগুলো। আর কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু দেখি। গোল্লাগুলো একটু ছোট করতে, অ্যাকচুয়াল পরীক্ষায় কিন্তু যে সাইজটা, হ্যাঁ, সো অ্যাকচুয়াল পরীক্ষায় শোনো, অ্যাকচুয়াল ঢাবি বা গুচ্ছর পরীক্ষায় যে সাইজটা থাকে ওইটাই দিছি তোমাদেরকে। কারণ হচ্ছে এটা কিন্তু ছোট করলে আমাদেরই ভালো, কারণ আমরা কিন্তু পেজের সাইজটা মানে হয়তো যেটা হয় যে A4 পেজে ওএমআরটা না করে আমরা যদি অর্ধেক পেজে করতাম তাহলে কিন্তু আমাদেরই খরচ কমে। মানে আমরা একটা A4 পেজকেই 2 ভাগে ভাগ করে আমরা মানে অর্ধেক খরচ বানায় ফেলতে পারি। কিন্তু আমরা এখানে না, আমাদের চাওয়া ছিল যে এক্স্যাক্টলি পরীক্ষা হলে যেই ওএমআরটা পাবে বা যেইভাবে অ্যাকচুয়ালি পাওয়া মানে সে যতটুকু ফিল্ড তার ফিল আপ করতে হবে ততটুকু ফিল্ডই যেন এখনও ফিল আপ করে। মানে এটা একটা মাসেল মেমোরিতে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের টার্গেট, যে তুমি যেন অভ্যাস থাকে যে না আমি এরকম। ধরো সাপোজ তুমি খেলবা কাঠের বলের এগেনস্টে, তোমার আমি টেনিস বল দিয়ে প্র্যাকটিস করাইলাম, হইলো না। তো আমার টার্গেট হচ্ছে যে তুমি এক্স্যাক্টলি মেইন পরীক্ষায় যেরকম সাইজ পাইতা, দেখবা যে আমাদের রিটেন যে ইঞ্জিনিয়ারিং যারা দিচ্ছে, আমরা কিন্তু চাইলে A4 প্রিন্ট করাইলে A4 যদি আমরা খাতা বানাই দিতাম বুয়েটের, অনেক সস্তায় বানাই দিতে পারতাম, কিন্তু আমরা না লিগ্যাল সাইজ পেপার যেটা হচ্ছে A4 চেয়ে লম্বাটে ওইভাবে দিছি। ভার্সিটির ক্ষেত্রেও কিন্তু আমরা এক্স্যাক্টলি ভার্সিটিগুলো যেই পদ্ধতি বা যেই ফরম্যাটে খাতাটা দিবে সেই ফরম্যাটটাই আমরা ফলো করার চেষ্টা করছি। তোমরা ফাইনাল মডেল টেস্টে আসলে এটা আরও বেশি ভালোভাবে দেখতে পারবো, কারণ সবগুলো সাবজেক্ট মিলে যখন এক্সামগুলো হবে দেখবা যে হুবহু ঢাবির প্যাটার্নে বা গুচ্ছের প্যাটার্নে যেই প্যাটার্নটাই তোমাদের মেইন পরীক্ষায় হবে সেই প্যাটার্নেই ওইটার খাতা প্রিপেয়ার করা হচ্ছে। তো এইটা হচ্ছে তোমাদের একটা, আমি তো বললাম যে হোম গ্রাউন্ডের একটা ফিলিংস দিবে মেইন পরীক্ষায় ইনশাল্লাহ। আরেকটা জিনিস, ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির উইকলিতে যেহেতু রিটেন আছে, সো আমরা কিন্তু রিটেন খাতাটা দেখার পরে তোমাদের বাসায় দিয়ে দিব, বুঝতে পারছো? সো এই জিনিসটা হচ্ছে একটু তোমাকেও হেল্প করবে, তুমি খাতায় কোন জিনিসটা কিভাবে দিলা। দেখা গেছে পরীক্ষা দেওয়ার পরে আমাদের
মনে থাকে না এই প্রশ্নের অ্যান্সারটা কীভাবে করছিলাম, বা আমাদের অনেক সময় ডাউট থাকে যে আমি তো মনে হয় ওইভাবে করছিলাম, আমারটা ঠিক ছিল বাট নাম্বার পাইলাম না কেন। সো এই কারণে হচ্ছে আমরা কিন্তু যে ভাইয়াদের দিয়ে খাতা দেখাচ্ছে এবং প্রত্যেকটা খাতায় 2 লাইন 3 লাইন কমেন্ট করে দেওয়ার, বা হচ্ছে তুমি কোন জায়গাটায় ভুল করছো শুধু টিক মার্ক বা ক্রস মার্ক না দিয়ে কোন জায়গাটা ভুল করছো ওই লাইনটা লিখে দেওয়ার চেষ্টা করতেছি। সো একটা কোয়ালিটিফুল খাতা, যেন হচ্ছে এই খাতা দেখেও তোমার অনেক কিছু লেসন নেওয়ার থাকে, যে এই ম্যাটটা তো আমি এইভাবে করলাম, এই কারণে ভুল হয়েছে, হয়তোবা হচ্ছে ওইভাবে করলে একটু ভালো হইতো। যে একটা গল্প আমি প্রায়ই বলি যে অনেকে দেখা যায় উত্তর মিলে যায় বাট হচ্ছে জিরো পাইছে। যেমন ওই দিন ফার্মগেট ব্রাঞ্চে যশোর বোর্ডের ফার্স্ট একটা মেয়ে আসছে, যে ওর উত্তর মিলছে বাট ওর ম্যাটটা জিরো দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? ও হচ্ছে শুরুতেই সাইন টু থিটার সূত্র ভুল করে রাখছে। সো এই যে এই ছোট ছোট ভুলগুলা ধরায় দেওয়া, এটা কিন্তু তোমাকে বাসায় যখন আমি খাতাটা দিয়ে দিব তখন কিন্তু তুমি আরেকটু বুঝতে পারবে যে হচ্ছে হ্যাঁ আমার, আবার নিজের ভিতরে একটা রিয়েলাইজেশন আসবে যে 40টা প্রশ্ন বা ঢাবিতে আমার হচ্ছে 16টা প্রশ্ন, বাট আমার খাতায় অর্ধেক লেখা। আমি অ্যাটেম্প করছি 27টা, 40টার ভিতরে আমি অ্যাটেম্প করছি 23টা, 23টার ভিতরে আবার জিরো পাইছি 7টায়। সো এই জিনিসগুলো হচ্ছে তোমাকে বাসায় খাতাটা যখন দিয়ে দিব তোমার নিজেকে ইমপ্রুভ করতে বা নিজেকে জাজ করতে। সেন্ট্রাল মেরিটে যারা ভালো করে তাদের রেজাল্টটা দেখার সুযোগ। হ্যাঁ ভাই, এটা যখন প্রোগ্রেস রিপোর্টটা আসবে, এই প্রোগ্রেস রিপোর্ট আসলে তুমি কিন্তু ওই যে টপার যারা আছে, টপারদের সাপেক্ষে টপারদের স্কোরের গ্রাফটাও যদি দেখতে চাও, মানে তোমার ব্রাঞ্চের টপার যারা তাদের গ্রাফটাও যদি দেখতে চাও, সেটাও কিন্তু তুমি দেখার সুযোগ পাবা। মানে তোমার পার্থক্যটা কতটুকু, সেই পার্থক্যটা যেন কমে আসে টপারদের সাথে, সেটাও তুমি অ্যাকচুয়ালি কভার করতে পারবে ইনশাল্লাহ। যাক, আমি আরেকটু কিছু প্রশ্ন দেখতেছি। আচ্ছা, ইংরেজি বাংলার জায়গা দাঁড়াবে তাদের অপশনাল সাবজেক্ট দাগাবে না এক্সামে? হ্যাঁ, অবশ্যই যারা ইংলিশ বা বাংলা দাগাবে, ঠিক আছে, তারা হচ্ছে অপশনাল সাবজেক্ট দাগাবে, তাদের জন্য হচ্ছে আমরা সেট কোড আলাদা করে দিব। বুঝতে পারছো? তুমি হচ্ছে ফোর্থ সাবজেক্টের পরিবর্তে উইকলিতে বাংলা অথবা ইংলিশ দেখাতে পারবে। এবং অলরেডি অনেকে প্রায় কমেন্ট করো ভাইয়া হচ্ছে রুটিন পাই নাই, রুটিন পাই নাই। আমি কিন্তু এই অ্যাচিভের গ্রুপটাই তুমি যদি খুঁজো সব কিছু পেয়ে যাবে, বা আমার প্রোফাইলে গিয়ে সার্চ দিলে যত ধরনের অ্যানাউন্সমেন্ট আছে, বাংলার রুটিন, ইংলিশের রুটিন, সব কিছু ডিটেলস দেওয়া আছে। উইকলি ওয়ানে বাংলা কতটুকু হবে, উইকলি টুতে আবার অনেকে ফ্র্যাকশন চাচ্ছিল, ভাইয়া এই যে রাসায়নিক পরিবর্তন 1 এটা কতটুক, এটা হচ্ছে অম্লক্ষারক সাম্যাবস্থার আগ পর্যন্ত, আর রাসায়নিক পরিবর্তন 2টা শুধুমাত্র অম্লক্ষারক সাম্যাবস্থার উপরে। বুঝতে পারছো? আর 25 ব্যাচ অনেকে কমেন্ট করতেছে ভাই আমাদের জন্য কি এরকম কোনো প্রোগ্রাম আসবে না? সো 25 ব্যাচের জন্য আমরা অলরেডি কাজ শুরু করে দিচ্ছি। তোমাদের যে এফআরবি প্রোগ্রামটা নামবে, এই এফআরবির মডেল টেস্টটাও, ঠিক আছে, আমরা অ্যাচিভে নেওয়ার প্ল্যান করতেছি ইনশাল্লাহ। তোমাদের জন্য আরেকটা সুখবর আছে, আমরা কিন্তু 25-এর জন্য বইয়ের কাজও শুরু করছি অনেক দিন থেকেই। সো 25-এ একটা স্পেশাল কিছু আসতেছে তোমাদের এফআরবি দিয়েই। সো ইনশাল্লাহ ভালো কিছু পাবা। ঠিক আছে, আর অ্যাচিভের উদ্দেশ্যটা আজকে এই লাইভের মাধ্যমে তোমাদের সামনে ক্লিয়ার করলাম। তো প্রথম দিকে পরীক্ষা দিচ্ছ, আজকে হয়তো দিয়েছ অনেকে, কালকে দিবা অনেকে। প্রথম পরীক্ষাগুলো দিয়ে নিয়মই এটা কনফিডেন্স ভাঙা, মানে এটা নিয়মই এটা। মানে প্রথম যখন তুমি যে কোনো কাজই প্রথম দিন যখন করতে যাও খারাপ করো না, এইটাও তাই। ধরো প্রথম দিন তুমি ক্রিকেট খেলা শিখতে গেছো, খারাপ খেলবা। প্রথম দিন তুমি সাঁতার শিখতে গেছো, খারাপ সাঁতার কাটবা বা পারবাই না। তো কিন্তু এইখানে মেজর মিস্টেকটা করে যে আচ্ছা আমি তো পারতেছি না, আমি বাসায় পড়া শুরু করি, পড়ে একবার শেষে পরীক্ষা দেবো। এইটা সবচেয়ে বড় ভুল। পরীক্ষা না দিলে পড়ে পরে পরীক্ষা ভালো দিতে পারবা, এইটা অ্যাটলিস্ট আমি বিলিভ করি না। মানে এটা যেটা করতে হয় এখানে নিয়মটা যেটা, সেটা হচ্ছে যে আমি পারলাম না, ঠিক আছে আমি কালকে দিই, কালকে আরেকটা ট্রাই করে দেখি। মানে চেষ্টার উপরে থাকতে হবে। আর প্রতিদিনই পড়ার পরিমাণটা এমন না যে তুমি যদি ভাইবে থাকো যে পরীক্ষার এই সময়টাতে আমার পড়ার ক্ষতি হচ্ছে, এটা সবচেয়ে বড় ভুল। পরীক্ষার সময় কতটুকুই বা, ওই অতটুকু সময় তুমি যদি চিন্তা করো যে আমি অতটুকু সময় পড়লে অনেক ভালো হবে, ওইটুকু সময় তুমি দেখবা যে আইলস্বামী, মানে এটা একটা আইলস্বামীর একটা, মানে এটা একটা এসকেপ প্ল্যান আর কি মানুষের, যে হয়তো আমি পরীক্ষা দিতে না যাই এখন বাসায় বসে পড়তে থাকি, পরে আমি যখন সিলেবাস শেষ করব তখন আমি পরীক্ষাগুলো দিব, এখন না পড়লে কেমনে পরীক্ষা দিব। এটা একটা মানে ধরো কি একটা উসিলা, আর কিছু না। তো এই জিনিসটা করবা না। ধরো তোমার একটা পরীক্ষা, চ্যাপ্টার পরীক্ষা, তুমি অর্ধেক প্রিপারেশন নিতে পারলা, যাও অর্ধেক প্রিপারেশন নিয়ে তুমি যাও, যে তুমি দেখো তোমার কি অবস্থা বা কতটুকু ঘাটতি। এই যে পরীক্ষাটা দিয়ে আসার পর একটা গিল্টি ফিল হবে না, একটা অপরাধবোধ জন্মাবে না, ইস কেন পারলাম না বা এরকম। এইটা অনেক বেশি জরুরি অ্যাডমিশন টেস্টে স্টুডেন্টসদের জন্য। এইটা অনেক বেশি এনার্জি দেয়। তুমি হয়তো রাত 11টা বাজে ঘুমায় যাইতা এই গিল্টি ফিলটা না থাকলে, এই গিল্টি ফিলটার কারণে দেখবা যে রাত 1টা 2টা 3টা পর্যন্ত তুমি না, কালকের পরীক্ষায় এই গিল্টি ফিলটা আমি অ্যাটলিস্ট আমার প্রতি হইতে দিব না। তো এইভাবেই আসলে একটা ছাত্র তাকে উন্নত করতে পারে। তো এই
স্ট্র্যাটেজিটা মাস্ট, ঠিক আছে? সো এইটাই আমার সর্বশেষ পরামর্শ আজকের এই লাইফে। আর ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের জন্য অ্যাচিভে আমরা গাইডলাইন সেশন থেকে শুরু করে অন্যান্য কিছুও অ্যারেঞ্জ করব। আরও অনেক কিছুই আসলে আসতেছে তোমাদের জন্য, মানে তোমরা জাস্ট অবাক হয়ে যাবা যে ভাইয়ারা আসলে আপনারা এই 8,000 টাকা এত কিছু কেমনে ফিট করছেন, কেমনে আসলে এত কিছু ম্যানেজ করছেন, এই জিনিসটা যেন বলতে তোমরা বাধ্য হও। সো এরকমভাবেই আসলে আমরা প্রস্তুতি নিচ্ছি। অ্যাচিভের প্রথম ব্যাচ তোমাদেরকে আমরা সিগনেচার ব্যাচ হিসেবে ট্রিট করতেছি, এবং তোমাদেরকে এমনভাবে করতেছি যেন তোমরা, মানে তোমাদের মাধ্যমেই অ্যাচিভটা তো পরিচিত হবে, তাই না? তো তোমরা যেন যে কোনো কেউ অ্যাচিভের সর্বোচ্চ বা প্রত্যেকটা সার্ভিস যদি কেউ নেও সর্বশেষ পর্যন্ত, সে নিজেই বলবা যে এটা অর্থিত ছিল, আমার অ্যাডমিশন সিজনে এই জিনিসটা সবচেয়ে বেস্ট ডিসিশন ছিল এবং অর্থিত ছিল। তো এই তোমার নেওয়া অ্যাচিভের সিদ্ধান্তটা যেন বেস্ট ডিসিশন হয়, এটার জন্যই আমাদের সর্বোচ্চ কাজ করতেছি। কারণ অনেকেই এখন আছে, আমি জানি অনেকে বলতেছে যে ওরা প্রথম নামাচ্ছে এক্সাম, ওদের এক্সাম কেমন না কেমন হয়। এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে যারা আমাদেরকে আমরা প্রথম নামাইছি বিধায় বিশ্বাস করছে, তাদেরকে আমরা আমাদের সর্বোচ্চটা দিব। মানে তারা যেহেতু আমাদেরকে বিশ্বাস করছে, মানে প্রথমেই বিশ্বাস করছে, হ্যাঁ পরের ব্যাচে অনেকেই আসবে, পরের ব্যাচে হয়তো এমন হবে যে আমাদের অ্যাচিভের ব্যাচে জায়গাই পাওয়া যাচ্ছে না, ভর্তি নিতে পারতেছে না, কারণ ওগুলো তো সিট লিমিটেড। এখনও কিন্তু অলরেডি সিট কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে, আমি জানি ফাইনাল ডিভিশন ব্যাচে অনেকে আসবে, ফাইনাল মডেল টেস্টের সময় অনেকে আসবে, আমরা সিট দিতে পারবো না, কারণ অলরেডি আজকে যেটা দেখলাম 8,010 জন হয়ে গেছে, আমাদের সিটই আছে 10,000-এর মতন, মানে আর 1800 সিটের মতন আছে। প্রতিদিন ভর্তি হচ্ছে 200-র মতন করে, 200 থেকে 300-র মতন করে ভর্তি হচ্ছে। তো এই ভর্তির রেটে যদি যাই, আমি দেখতে পাচ্ছি আর 1 মাস পরে আর কোনো সিট নাই। আর ফাইনাল মডেল টেস্টের সময় কেউ যদি নতুন করে ভর্তি হইতেও আসে, হয়তো আমরা দিতে পারবো না তাদেরকে সিট। আর 25 ব্যাচে তো এটা বলাই অপেক্ষা রাখে না, যদি আল্লাহ বাঁচায় রাখে, সব কিছু ঠিকঠাক মতো রাখে, সুস্থভাবে চালানোর তৌফিক দান করে, তাহলে 25 ব্যাচে শুরু হওয়ার আগেই সিট ফিল আপ হয়ে যাবে। তো তখন যারা আসবে তারা হচ্ছে তোমাদের সুফল গুণগান শুনে হয়তো আসবে। তো তাদের থেকে তোমাদেরকে আমরা বেশি ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ তোমরা কোনো কিছু না দেখে বিশ্বাসের উপর ভিত্তি করে আসছো, আর এই বিশ্বাসের সর্বোচ্চ প্রতিদান আমরা ইনশাল্লাহ দিব এই জায়গাটা থেকে। এতটুকু আমাদের প্রতিজ্ঞা তোমাদের প্রতি। তো দোয়া করিও ভাইয়াদের জন্য, ইনশাল্লাহ যেন তোমাদের জন্য আরও কিছু দিতে পারি। ধন্যবাদ।